কালকে প্রিয়ার একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, আমার ভিডিওটা কালকেই করার কথা ছিল, কিন্তু করা হয়ে ওঠেনি। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল প্রিয়া কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা না বলে থাকতে পারে না। কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা প্রিয়া সবসময় বলে। আমি বুঝি না এটা কি কি কারণে। প্রথমত প্রিয়া একটা খুব সুন্দর জায়গা দেখালো, পুনের ওই তুলসীবাগ। হ্যাঁ, তুলসীবাগটা হচ্ছে ওই যেটা বলেছে সে সত্যি কথা, ওখানে খুব জিনিসপত্র সস্তা পাওয়া যায়, মানে যেটাকে বলে হোলসেল যে রেটটা সেখানে পাওয়া যায়। তুলসীবাগটাতে বিশাল বড় এরিয়া। তুলসীবাগে প্রিয়া গেছে এবং কি কি কিনেছে সেটা প্রিয়া দেখাবে, কালকে বলেই দিয়েছিল। এবং তুলসীবাগ একটা এমন জায়গা যেখানে আপনি পুনের অন্যান্য জায়গার থেকে অনেক জিনিস সস্তা পাবেন এবং খুব সুন্দর জিনিস পাওয়া যায়। নানা রকম স্টোল, নানা রকম ওড়না, ব্লাউজ সবই পাওয়া যায়। তুলসীবাগ ইজ গুড ফর এভরিথিং। আচ্ছা, প্রিয়া তুলসীবাগের কথাটা বললো। একটা কথা বলতে প্রিয়া ভুলে গেছে, তুলসীবাগের খুব কাছেই আছে পুনের বিখ্যাত মন্দির দোগরা শেঠ। হ্যাঁ, সেই দোগরা শেঠের মানে গণেশের মূর্তি, গণেশের পুজো হয় ওখানে, বিশাল জাগ্রত। এবং মোটামুটি যারা পুনেতে থাকে ওই দোগরা শেঠের মন্দিরে যায় এবং গিয়ে সেরে মানত করা। এই সেপ্টেম্বর মাস আসছে, বিশ্বাস করবেন না, সেপ্টেম্বর মানে গণপতি পুজোর আগের থেকেই ওখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়। কারণ গণপতি পুজোর ওই 10 দিন 11 দিন সময় ওখানে যাওয়া যায় না, এতটা ভিড়। আমি গত বছর পুনেতে যখন ছিলাম, আমি প্রায় 1 সপ্তাহ আগে, মানে গণপতি পুজো যেরকম বুধবার থেকে শুরু হবে, আমি এর আগের বুধবারেই চলে গেছিলাম পুজো করতে। অ্যাডভান্সও করা যায়। ভীষণ সুন্দর মন্দির, বসার জায়গা আছে, ভীষণ জাগ্রত। প্রিয়া ওটা বললো না কেন আমি বুঝলাম না, হয়তো প্রিয়া জানে না। আমি প্রিয়াকে একটা কথাই বলবো, যখন তুমি নেক্সট টাইম যাবে ওইখানে দোগরা শেঠের মন্দির যেও। আচ্ছা, তারপর যেটা প্রিয়া ছেলেকে বলছিল যে বাবা তুমি বড় হয়ে ইউটিউবার হয়েও না, চাকরি করো। ইউটিউবার হলে নেগেটিভ কমেন্টস পেতে লাগে। এইরকম কথা প্রিয়া এর আগেও চাকরি নিয়ে বলেছে। আমরা তো চাকরি করি না ছুটি নিয়ে বসে থাকবো, আমরা তো চাকরি করি না ওরকম হয়ে যাবে। প্রিয়া চাকরি ব্যাপারটাকে খুব ইজিলি নেয়। এটা নিয়ম, গ্রাসেস আর অলওয়েজ গ্রিন অন আদার সাইড। তুমি যেদিকে থাকো না তার অপর দিকটাকে তোমার সবসময় চিরসবুজ বা সবুজময় বলে মনে হয়, তাই না প্রিয়া? তোমার ক্ষেত্রে সেটা। ইউটিউবার হয়ে গেছো, কপাল গুনে ভাগ্য গুনে ভাইরাল হয়ে গেছে, রোজগার করছো প্রচুর, এটা তুমি ভাবতেও তুমি পারোনি। চাকরি করতে গেলে একটা মানুষের মোটামুটি 15 বছর পড়াশুনো করতে লাগে, 15 থেকে 16 বছর। 16 বছর স্ট্রাগল লাইফের পর একটা মানুষ গিয়ে তার চাকরি হবে কি হবে না সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার থাকে। ঠিক আছে, পাবে কি পাবে না। চাকরি পেলেই যে চাকরি মানে তার পছন্দ মতো সেটা কথা না। আর চাকরির টাকা কত দূর হয় সেটাও সবাই জানে। একটা সিকিউরিটি গার্ড যে 12 ঘন্টা ডিউটি করে, বা যে মলে যারা ক্যাশ টেস্ট দেয় বা মলে যারা কাজ করে, ওরা 12 ঘন্টা ডিউটি করে, বেতন 10 থেকে 12,000। প্রচুর এরকম মল আছে। একটা পার্লারে আমি তো কদিন আগে দেখা করলাম একজনের সাথে, ওনার সাথে। তার পার্লারে 3টে মেয়ে কাজ করে, সকাল 9টায় আসে, বিকেল 6:30 পর্যন্ত যায়, এক্সট্রা যদি না থাকে। বেতন 5,000 টাকা। হ্যাঁ, তো এরা হচ্ছে এই ধরনের চাকরি। তাছাড়া তো বাকি কাজ আছেই। এগুলো হচ্ছে অর্ডিনারি চাকরির ক্ষেত্রে। আর ভালো চাকরির ক্ষেত্রে এমএনসি কোম্পানি কার্ড পাঞ্চিং, 1 মিনিট লেট হলো সেটাকে লেট বলে ধরা হয়। 3 দিন লেট হলে স্যালারি কেটে নেওয়া যায়। তোমরা ইউটিউবাররা বেলা 12টার সময় ভিডিও শুরু করতে পারো, যদি ইচ্ছে না বিকেল থেকেও ভিডিও শুরু করে একটা ব্লগ শেষ করতে পারো, যে বিকেলে এই তো আছে দুপুর থেকে করলাম না, এখন ব্লগ শুরু করলাম, বিকেল থেকে অল্প শুরু করতে পারলে একদিনের ব্লগ করেও 2 দিনে করে যাওয়া যায়। হ্যাঁ, প্লাস কোনো বস নেই, ছুটি ছাটা ইচ্ছে মতো নেওয়া যায়। 3 দিন চাইলেই তুমি 3টে ব্লগ, 8 ঘন্টা 1 ঘন্টা কথা ঘরের মধ্যে বসে বলেও ছেড়ে দেওয়া যায়। সেটা চাকরির ক্ষেত্রে হয় না। প্রত্যেকটা লিভ কাউন্ট হয়, তোমাদের কাউন্ট হয় না। চাকরি থেকে তুমি 3 মাসে বেশি ছুটি নিলে তোমাকে হাফ স্যালারি নিতে লাগবে, তারপর বেশি চলে গেলে উইদাউট পে চলে যাবে, তারপর হয়তো তুমি চাকরিতে ফিরে আসতে পারবে না। ইউটিউব থেকে তুমি 6 মাস 7 মাস 8 মাস 9 মাস গায়েব হয়ে গেল,
হয়তো মনিটাইজেশনে চলে যেতে পারে, ফিরে এসে তুমি আবার সেই জায়গা থেকে শুরু করতে পারো। চাকরি চলে গেলে পরে কিন্তু তুমি আর সেই জায়গা থেকে সে শুরু করতে পারবে না। বুঝতে পারলাম? প্রচুর গ্র্যাজুয়েট ব্যাঙ্গালোরে, প্রচুর ইঞ্জিনিয়াররাও আছে যারা কিনা অটো চালায়, যারা কোনদিন ভাবতে পারেনি, নিউজ পেপার বিক্রি করে, কোনো শপে কাজ করে। এই 3-4 দিন আগের কথাই, আমি একটা উবেরে বসেছিলাম, সেটা ব্যবহারটা খুব ভদ্র এবং সে আমাকে ঘর পর্যন্ত নামিয়ে দিয়ে গেল। আমি অন্য সিটে ছিলাম। আমাকে বললো, দিদি, আমার ভালো লাগলো কথা, তুমি ভাই তুমি এত সুন্দর কথাবার্তা। বললো, দিদি আমি গ্র্যাজুয়েট, চাকরি পাই না তো তাই অটো চালাচ্ছি। আমার খুব ভালো কথা। তাই চাকরির সম্বন্ধে তোমার একটা ফ্যান্টাসি আছে। তুমি জানো না 10 কিলোমিটার 12 কিলোমিটার বাস ট্রেন জার্নি করে যাওয়া, আর সেই বাস ট্রেন জার্নি করে ফিরে এসে কতটা থাকান, কতটা টায়ার্ড হয়। সেই ধুলো, সেই রৌদ্র, সেই ঝড় বৃষ্টি সব সামলিয়ে, বসের ধমক সামলিয়ে, বোর্ড মিটিংয়ে নানা রকম প্রজেক্টের ভার এই কাঁধে নিয়ে তুমি জানো না। তুমি জানো না অফিসের একটা পিয়নেরও বস 3 বার বেল বাজানোর ফলে না আসে, সেই বস মিটিংয়ের মধ্যে পিয়নের ইজ্জতটা লুটিয়ে দেয়। তুমি জানো না বড় বড় ইঞ্জিনিয়ারদের যখন কোনো কাজ দেওয়া হয় সেই কাজটা টাইম লিমিট থাকে, সেই টাইম লিমিটে শেষ না হলে পরে কতটা গালি ইন ফ্রন্ট অফ আদার কলিগ পেতে লাগে। তাছাড়া থাকে কলিগ ভার্সেস কলিগের মধ্যে জেলাসি, সেখানেও থাকে একটা গুটপিট গুচপিট গুটপিট, যেটা তোমাদের নেই। তুমি তোমার ঘরে ব্লক করছো, ছেড়ে দিচ্ছ, সেখানে কলিগের মধ্যে থাকে রেশারেশি, কার প্রমোশন হবে, কার প্রমোশন হবে না, কে বসকে ওয়াইলিং করবে, কে বসকে ওয়াইলিং করতে পারবে না, এগুলি নিয়েও অনেক দর কষাকষি চলে। এটা তোমার কোনো আইডিয়া নেই। তোমার এই ব্যাপারে আমি এটা অনেক দিন বলেছি, তুমি সবসময়, তুমি এর আগে এই চাকরি নিয়ে অনেক ভিডিওগুলি করেছো। তোমার একটা ভ্রান্ত ধারণা চাকরির সম্বন্ধে। ট্রান্সফারেবল জব থাকে, বাড়িতে মা অসুস্থ, তো ছেলের বোর্ডের এক্সাম, সেই ট্রান্সফারটাকে যেতে লাগে। স্ত্রী পারবে না একা বুড়ো শ্বশুর শাশুড়িকে সামলাতে, পারবে না বাচ্চাটাকে নিয়ে কিছু করতে, তারপরও যেতে লাগে। স্ত্রীর ডেলিভারি সমকাল, হাজব্যান্ড ছুটি পায়নি। স্ত্রী নার্সিংহোমে, বরকে ইমিডিয়েটলি জয়েন করতে লাগবে, ছুটি নেই। আমার খুব কাছের লোকের কম হয়েছে, হসপিটালে সিজার হয়েছে, 3 দিন পরেই বরকে জয়েন করতে লাগবে, ছুটি নেই, ছুটি দেবে না। এইগুলি তুমি জানো না। তোমার কয়টা নেগেটিভ কমেন্ট তুমি চাইলেই ডিলিট করতে পারো, কিন্তু অফিস কলিগের মধ্যে যখন কোনো কনস্পিরেসি চলে, সেটা তো ডিলিট করা যায় না। তোমার পিছনেই তোমার অফিস কলিগ তোমার পিছনে একটা বড় বাস দিয়ে দিচ্ছে, সেটা তুমি দূরে যেতে পারো না। অফিস পলিটিক্স ডেঞ্জারাস পলিটিক্স। তারপর যখন কোনো ন্যায্য লোক তার প্রমোশন পায় না, প্রমোশন আটকে যায়, তার থেকে কম দামি লোক শুধুমাত্র বসকে ওয়াইলিংয়ের দ্বারা প্রমোশন পেয়ে যায়, সাথে সেই লোকটা ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। এমনকি কিছু কিছু লোক যারা ক্যারিয়ারিস্টিক হয়, ওদের মেডিসিনও নিতে লাগে। তুমি এগুলি জানো না, তুমি এগুলি বোঝো না কতটা হেভি চাপ থাকে। সরকারি চাকরি তুমি হয়তো ভাবো, গভর্নমেন্ট চাকরি, সেখানে দেরি করে গেলে হয়, কার্ড পাঞ্চিং লাগে না, আরামের চেয়ারে বসে, এটা ধারণা। সেখানে কিন্তু যেতে লাগে, আপ ডাউন করতে লাগে, টাইমলি ঘুম থেকে উঠতে লাগে। তোমাদের একদিন 11টার সময় ঘুম থেকে উঠলো, তোমার বরের হবে। চাকরিরত লোকের 10টার মধ্যে অফিসে যেতে লাগবে, 12টার সময় ঘুম থেকে উঠলে গেলে হবে না। তাই এইগুলি না তোমার কোনো আইডিয়া নেই, কিন্তু তুমি এইগুলি না যেন ভাট বকতে বসে যাও, তাই তোমাকে লোককে নানা রকম কথা বলে, তারপর তুমি আবার কাটতে বসে যাও, তারপর কে তুমি লাইভে চলে আসো। আমি কি এমন ভুল বললাম? আমি বললাম ভালো কথা, ছেলেকে বলো তুমি চাকরি করবে, তুমি পড়াশোনা চাকরি করবে, তুমি ইউটিউবার হবেন। কিন্তু কেন এটা বলতে গেলে ইউটিউবার হলে নেগেটিভ কমেন্টস পেতে লাগে? নেগেটিভ কমেন্টসটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু যখন এসিআর বলে কথা আছে, সেই এসিআরে যখন ওই গুড ব্যাড আউটস্ট্যান্ডিং এ কম পয়েন্ট আসে, সেটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। বসের ধমকি হুমকি মেনে নেওয়া যায় না। প্রজেক্ট টাইমে শেষ করতেই লাগবে, কোনো গতি নেই, কষ্ট হয়, মেনে নেওয়া যায় না। তো এইগুলি তুমি বুঝো না, বোঝার চেষ্টা করো না। তারপর তুমি টাইটেল দিয়েছ ডিভোর্স হয়ে গেল, ছাড়াছাড়ি, মানে দুজনের মধ্যে খুনসুটি হয়েছে, তুমি বৃষ্টির মধ্যে বেরোবে, ও বেরোবে না, অভি বলছিল ঘুমোবে, এটা খুনসুটি হয়ে গেল। এই খুনসুটিটা দেখালে একটু এমনি তো লাগালাগি হলো, একটু জোরে কথা বলা হলো, হ্যান হলো তেন হলো, এটা নিয়ে ডিভোর্স হয়ে যাবে, ছাড়াছাড়ি।
পাবলিক তো দৌড়বে, কারণ ডিভোর্স কথা শোনার জন্য। হয়তো চারিদিকে ঝগড়া, ওই তুমি দেখছো ঋষি কৌশিক আর দেবযানী ডিভোর্স, নীলাঞ্জনা আর জিষ্ণুর ডিভোর্স। তো মার্কেটে এখন ডিভোর্স চলছে। ঠিক যেমন তোমার বাড়িতে কেউ একজন এসেছিল যখন ও অসুস্থ ছিল, বাবা সোনাটা, তুমি ওই কাঞ্চন মল্লিকের কি আত্মীয় আমার বাড়িতে, তুমি বলবে আমি কি মিথ্যা বলেছিলাম? সত্যি কথা বলেছ। অসতমা ইতি হত গজর মতো অবস্থা। সেই কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী, তার কোনো দূর সম্পর্কে কোনো রিলেটিভ এসেছে, তখন যেহেতু কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে নিয়ে খুব ট্রেন্ডিং ছিল, তুমি ওটাকেই নিয়ে নিচ্ছ। ঋষি কৌশিক, দেবযানী, নীলাঞ্জনা আর ওর সে নিয়ে জিষ্ণুর ডিভোর্স নিয়ে খুব আলোচনা চলছে এখন সোশ্যাল মাধ্যমে, তাই তুমি এটাকে গ্রহণ করেছো। কিন্তু এটার কি হতে পারে এফেক্ট, এটা তুমি ভাবনি, ভাবার চেষ্টাটাও করনি। এই ব্যাপারগুলি না খুব অদ্ভুত লাগে এবং খুব অবাক লাগে, খুবই অবাক লাগে। একটু শুধরে যাও। তুমি কন্ট্রোভার্সি নিতে পারো না, নেগেটিভ জিনিস নিতে পারো না, নেগেটিভ কিছু শুনতে পারো না, তোমার কষ্ট হয়, তোমার চোখে জল আসে, আমি জানি তুমি নিতে পারো না। তাহলে তুমি কন্ট্রোভার্সি জিনিসগুলো ছুড়ো কেন? এগুলি ছুড়লে পরে তোমার ভিউজ খুব হাই হচ্ছে না, এবং তোমার প্রতি পার্সোনালি লোকের নেগেটিভ ফিলিংসটা দিনকে দিন বাড়ছে, তুমি বাড়াচ্ছ। তোমার এক খুব কাছের লোককে আমি দেখেছি, যখন তুমি ওই 3 জনকে নিয়ে বলেছিলে আমার কোনে কাছের লোক পরকিয়া করে, আমি কল করে বলতে পারতাম, তখন তোমার খুব প্রিয় সাবস্ক্রাইবারকে দেখেছি এরকম লিখতে, এরকম কাজ করো কেন? ধীরে ধীরে না তুমি যখন এই কাজগুলি আরো 2-3টা করে ফেলবে, পাবলিক তোমার থেকে ধীরে ধীরে একদম সরে যাবে। আরে ও তো এটা করি, আরে ওর কথা তো এটা হয়। একটু প্রিয়া, একটু মানে এগুলি থেকে এসে করো। চাকরি নিয়ে নেগেটিভ কমেন্টস, তারপর যেরকম ডিভোর্স হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, জাস্ট দুজনে বেরোবে, ও বেরোবে না বলে ছবি, ব্যাস এটা নিয়ে তুমি একাই বেরোবে, তা একা বেরোতে পারলে না, বেশি হলো চলে আসলে, আসার পর 3 জন একসাথেই কিন্তু বেরোলে, কিন্তু সেখানে সেটা বললে না, ক্যাপশন দিয়ে দিলে ডিভোর্স, কারণ ডিভোর্স চলছে। এখন যদি ডিভোর্স ক্যাপশন দেয়, মানুষ ভাববে ওদের তো 20 বছরের বিয়ে যদি ছাড়া হতে পারে, তোমার 9-10 বছরের পারবে। কখন কোন কথা না ওপরওয়ালা শুনে ফেলে, বুঝেছো তো? একটু ক্লিকবেট থাম্বনেল দাও, ক্লিকবেট থাম্বনেলের মধ্যে একটু ঘুরিয়ে পেঁচে দাও না। আর চাকরি নিয়ে যে এই যে এটা ফলস কথা তোমার ধারণা তোমার আছে না, চাকরি মানে খুব আরামদায়ক, না রে প্রিয়া, চাকরির মধ্যেও অনেক ঝামেলা থাকে। চলো এইটুকুনি বললাম। আরেকটা কথা, নেক্সট টাইম যখন যাবে পারলে যেও দোগরা শেঠের মন্দিরে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। ওং গং গণপত্যই নমঃ।